এসবের মানে? আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই। বাহ রে সাহেব বাহ, তাই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছেন? আরে সাহেব, আমি মাতাল হতে পারি কিন্তু ভিক্ষুক নই। তাছাড়া জীবন তো সেই বাঁচায় যে জীবন দিতে পারে, নিতেও পারে। আপনার কথায় শিক্ষার আভিজাত্য ছাপ রয়েছে। আপনি কেন মদ খান? কেন খাই? এ বুকে অনেক জ্বালা, অনেক আগুন। সে আগুন নিভাতে আমি মদ পান করে, মদই আমার পরম বন্ধু, অশান্ত হৃদয় শান্তির আশ্রয়। কিন্তু আমি তো জানি মদ খায় তারা যারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া মদ আগুন নিভাতে পারে না, বরং জ্বলতে সাহায্য করে। আমিও তো নষ্ট হয়ে গেছি, তাই জ্বলে পুড়ে ছাই হতে চাই। না, কিছুতেই আপনাকে ছাই হতে দেব না। আজ থেকে আমি আপনার বন্ধু। না না, যে মদকে ঘৃণা করে সে আমার বন্ধু হতে পারে না, কখনো না, কখনো না। কিছু যখন নেবেন না তখন এই কার্ডটা রাখুন, প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আর হ্যাঁ, আপনার ঠিকানাটা? ঠিকানা ওই যে আদম আলীর বস্তি। আদম আলীর বস্তি? ওকে। শিরিন, শিরিন, আরে শিরিন। কি তোমার এই অবস্থা কেন? শরীর খারাপ নাকি? না, সামান্য মাথা ধরেছিল, কিন্তু তোমার এই অবস্থা। মানে সে থাক, আগে তোমার কথা বলো। ডাক্তার ডাকবো? তার প্রয়োজন নেই। শিরি, আমার কাছে লুকোবে না। শোনো, বাবার জন্য যদি মন খারাপ হয়ে থাকে তাহলে দেশে গিয়ে কিছুদিন থেকে আসতে পারো। আহা, অত ঘাবড়াচ্ছ কেন? প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে গেছি। জি, কি মনে করে এতদিন পরে? হুজুর, মামনি সেই যে স্বামীর ঘরে গেল, প্রায় 2 মাস হতে চললো। একবার নায়ের আনার দরকার ছিল না? মাইয়ার মা বেঁচে থাকলে সেই আপনারে স্মরণ করাইয়া দিত। এতদিনও মাইয়া যখন বাপের খবর নেয় নাই তখন বুঝতে হইব সুখেই আছে। আর সেই সুখের আগুনে পুইরা কাজল এতদিনে ছাই হয়ে গেছে। আরে হামলিজি, তুমি যাও, আমি আসছি। এই, আপনি? হ্যাঁ, নিশ্চয়ই কোনো জিনিস বিক্রি করেছেন। করেছে, তাতে আপনার কি? দেখুন, আমাকে ভুল বুঝবেন। আমি আপনার বন্ধু হতে চাই। বন্ধু? আরে বন্ধু নাইবা হলাম, অন্তত দুঃসময়ে ভিক্ষার জন্য আপনার কাছে যেন হাত পাতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, চেনটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। কিছু পছন্দ হলো? এত সুন্দর সুন্দর অলংকার থাকতে সামান্য এই চেনটা? এটা পেলেই আমি খুশি হব। আর কিছু?
দরকার নেই। দাম কত? 9,000 টাকা। বিজনেসের কথা, তুমি সত্যি সত্যি জিনিস বেঁচে ফেলেছ। আর একটা কথা নয়, টাকা দিয়েছে, বোতল দে। দিতেছি, মাইন্ড করে ওস্তাদ, বুবুজান মানা করছে। তা মানা করেছে? কেন? বুবুজান কয় একটা ভালো মানুষ মদ খায়া মইরা যাইব, তা আমি চাই না। ভালো মানুষ? আরে যার জীবনটাই ছন্ন ছাড়া, তার মদ ছাড়া আবেগ অনুভূতির জীবন সবই। শিরিন তো তোমার বিবাহিতা স্ত্রী, তোমারও আবেগ আছে, অনুভূতি আছে, অধিকার আছে। তুমি কেন তোমার অধিকার থেকে বঞ্চিত হবে? না, আমি হাত জোর করে হলেও আমার অধিকার আদায় করেই নেব। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে এই পৃথিবীতে জায়গা করে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত চলবে আমাদের বেঁচে থাকার যুদ্ধ। শিরিন, আমি যতটুকু জানি, একজন নারীর হৃদয়ে যখন মাতৃত্ববোধ জেগে ওঠে, তখনই তার শিশুদের প্রতি স্নেহ মমতা বেড়ে যায়। প্রায়ই দেখি তুমি ছবির এই শিশুটিকে আদর করো, সোহাগ করো। এতে এই বোঝা যায় তোমার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠেছে, তুমি মা হতে চাও। অথচ স্বামীকে বঞ্চিত রাখছো তার প্রাপ্য অধিকারে। এ কেমন মাতৃত্ববোধ? তাছাড়া আমিও তো একজন রক্ত মাংসের গড়া মানুষ, আমারও তো মন আছে, আবেগ আছে। বাহ বাহ সম্রাট, বাহ। 6 মাসের আর মাত্র 2টি মাস বাকি। এরই মধ্যে তোমার বলিষ্ঠ কণ্ঠের প্রেমের পরীক্ষা, পুরুষের পৌরস সামান্য নারী মাংসের লোভে নেড়ি কুকুরের মতন লেজ ছুটিয়ে চুপসে গেল। কিন্তু শিরিন, কোনো কিন্তু নয়। তুমি যদি স্বামী হয়ে স্ত্রীর কাছে কাপুরুষের পরিচয় পরিচিত হতে চাও, তবে এই মুহূর্তে এই দেহটাকে যেমন খুশি ব্যবহার করতে পারো। কিন্তু তাতে তুমি তোমার স্ত্রী সাড়া পাবে না, প্রেম পাবে না, পাবে না প্রেমের স্পন্দন, পাবে একটা মৃত নারীর দেহ। সে দেহ আমি চাই না, সে দেহ আমি চাই না, সে দেহ আমি চাই না। কাজল, কাজল, সব জেনে শুনেও তোমার যাতে এক বড় প্রেমিককে আমি কষ্ট দিচ্ছি, এই ভাতটার বইতে পারছি না কাজল, আমি ভাগার বইতে পারছি না, পারছি না। পারবে না? কেন পারবে না? পারবো না। বল, কেন পারবে না? বিজনেসের কথা, বুবুজান মানা করছে, দিনে 1 বোতলের বেশি মদ তোমার যেন না দেই। অগ্রিম টাকা দেওয়া আছে, ভালো চাষ তো মাল দে। কইছি তো, বুবুজানের হুকুম নাই। যা শালা, বাঁচা গেল। মাগো, শিরিন, 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 সর্বনাশ। হ্যালো, আমি সোহেল বলছি।
হ্যাঁ হ্যাঁ, আর ঘাবড়াস নি, আমি এক্ষুনি আসছি। শিরিন, 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 চোখ খোলো শিরিন, চোখ খোলো। এই যে তুই এসেছিস, দেখ তো, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তারপর থেকে অজ্ঞান। কিরে, বাসা কোনো কাজের লোক নেই? না, মানে দুজন লোক বলে কাজের একটা ছেলে ছাড়া আর সবাইকেও বিদায় করে দিয়ে। আরে সেই জন্য বুঝতে পারিসনি। আরে শালা, তুই তো বাবা হচ্ছিস, বাবা। বাবা, বাবা, কি হলো? অমন করছিস কেন? না, মানে এমনিতেই, মানে খুশিতে। চল, তোকে পৌঁছে দিয়ে আসি। না, তার প্রয়োজন হবে না, তুই ভাবির কাছে থাক, আমি একাই যাচ্ছি। খুদা হাফেজ। শিরি, শিরি, তোরা তো সবাই প্রেম করে বিয়ে করেছিস, আর আমি বিয়ে করে প্রেম করছি। বাসর হবে 6 মাস পর। সর্বনাশ! সোহেল যদি সব বন্ধুকে বলে দেয়, তাহলে বন্ধু মহলের মুখ দেখাবো কেমন করে? না, যেমন করেই হোক, আগে সোহেলের মুখ বন্ধ করতে হবে। হঠাৎ সম্রাটের টেলিফোন। ওয়াইফ সিরিয়াস? ওয়াইফ সিরিয়াস কেন? ভাবির কি হয়েছে? মা, মা হচ্ছে। মা বলিস কি? আরে সম্রাট তো বিয়ে করেছে, এখনো বাসুরই করেনি। বাসুর করেনি? স্ট্রেঞ্জ, ভাবি তো 6-7 মাসের প্রেগনেন্ট। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? তৈরি সন্তানের বাপ হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? তৈরি সন্তানের বাপ হওয়া তো সৌভাগ্যের ব্যাপার। তাহলে কি সম্রাট তৈরি সন্তানের বাপ হতে যাচ্ছে? 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 এই ভটকা, সাহেবকে একটা বোতল দে। এই বিজনেসের কথা এক্ষুনি দিচ্ছি। আদম ভাই, মাল আর নাই। সরি সাব, আপনার তো গাড়ি আছে, হুরুপ করে আরেক জায়গায় গিয়ে আরেকটা বোতল কিনে নেবেন। না, সে সময় নেই, এই মুহূর্তে আমার মদের প্রয়োজন। আমার বোতল আমাকে দিন। জোর করে নিতে চান? জোর জুলুম তো করছেন আপনারা। তাহলে তো আপনাকে জুলুম দেখাতেই হয়। জেনেও এসেছিস জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করতে? হ্যাঁ, আর এখন বুঝতে পারবে কে কুমির আর কে জল।
এবার আমি কেটে পড়ি। বোতলটা আমি জয় করেছি, স্বীকার করি। তবে এই মুহূর্তে আমার মদের ভীষণ প্রয়োজন। তুমি না মদকে ঘৃণা করো? একসময় করেছি, কিন্তু এখন ভালোবাসতে এসেছি। কারণ তুমি না বলেছ বুকে বুকে যখন অনেক জ্বালা, অনেক আগুন থাকে, তখন তখন সে আগুন নিভিয়ে দিতে পারে একমাত্র মদ। হ্যাঁ বলেছি। তুমি কেন বলবে? তুমি তো সমাজের উঁচুতলা ভদ্র শিক্ষিত মানুষ। মদ খায় তারা যারা আমার মতো নষ্ট হয়ে গেছে। তুমি তো বলেছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার? হ্যাঁ মনে পড়ে। আজ আজ আমিও নষ্ট হয়ে গেছি। কেন? এই সমাজ আমার সাথে প্রতারণা করেছে। আমার ঘরে চাপিয়ে দিয়েছে এক জ্বলন্ত আগুনের কুণ্ডলী। আর সেই আগুন আমার এই শান্ত হৃদয়টাকে অশান্ত করে দিয়েছে। এই হৃদয়ে এখন অনেক 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 জ্বালা, অনেক জ্বালা। চুপ করো। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমার চাইতে আর কারো বুকে বেশি জ্বালা আছে। আছে, হ্যাঁ আছে, আছে দোষ আছে। বিশ্বাস না হয় শোনো, আমার ঘরের চাবি পরে হাতে, ঘরের চাবি আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে না দেনা রে। আপন ঘরে বোঝাই শোনা, পরে করতে না দেনা রে। আমি হইলাম জনম কানায় রে, আমি হইলাম জনম কানা, না পাইলাম দেখিতে রে ঘরের চাবি। বুঝেছি বুঝেছি দোস্ত।
তোমার বুকেও অনেক জ্বালা, তাই আজ থেকে দোস্তি কবুল কবুল। তোমাকে তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের একান্ত সঙ্গিনী করতে চেয়েছিলাম, সেটাই কি আমার অপরাধ ছিল? বলো শিরি, বলো, জবাব দাও, জবাব দাও। সম্রাট, সম্রাট আমার কথা শোনো। না না, আজ তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, কারণ প্রেম স্বর্গীয় পবিত্র। প্রেম করে কোনো নারী তার সতীত্বকে বিকিয়ে দেয় না, যা তুমি দিয়েছ। তুমি তুমি চরিত্রহীনা, কোনোটা বিচারিনি। I hate you. I hate you, Shiri. I hate you! সম্রাট, সম্রাট পারো তো আমাকে একেবারে মেরে ফেলো, তবু ওই মুখ থেকে দ্বিতীয়বার চরিত্রহীনা কোনোটা বিচারিনি শব্দটা উচ্চারণ করো না। আমি আমি যদি চরিত্রহীনাই হতাম, তাহলে অনেক আগে পারতে তুমি আমাকে ভোগ করতে। প্রেম পবিত্র জেনে এই দেহটা একবার চেকে দিয়েছি, আজও আমি তার জন্য আমানত রেখেছি, পবিত্র রেখেছি। তাছাড়া তাছাড়া তুমি সামাজিক স্বীকৃত স্বামী হওয়া সত্ত্বেও যার দেহটা আজও স্পর্শ করতে পারোনি, তাকে চরিত্রহীনা কোনোটা বিচারিনি বলতে লজ্জা করে না তোমার? সম্রাট, প্রথম বাসর রাতে যদি তোমার সাথে আমার মিলন হতো, তাহলে আজ আর চিৎকার করে বলতে পারতে না আমি আমি যারা সন্তান নিয়ে তোমার বাড়িতে ঢুকেছি। দেহকে যদি আমানতি রেখেছ, তাহলে তাহলে সেদিন কেন বিয়েতে কবুল বলেছিলে? কবুল আমি বলিনি, বলেছে বাবা শিখিয়ে দাও মেয়ে। তাহলে কি তোমার প্রেমের পরীক্ষায় আমি হেরে গেলাম? না সম্রাট, না। প্রেমের পরীক্ষায় তুমি তো বাসর রাতে জয়ী হয়েছ। বাসর রাতে? হ্যাঁ হ্যাঁ সম্রাট, রক্তে মাংসে গড়া মানুষ হয়ে যে পুরুষ প্রেমের পরীক্ষা দিতে বাসর রাতে মধুর মিলনে আবেগ অনুভূতিকে পায়ে ঠেলে দিতে পারে, সে তো মহান প্রেমিক। তার প্রেমের তুলনা হয় না। ভুল শিরিন, ভুল। তোমার প্রেমের কাছে আমার প্রেম শুকনো ঘাসের মতো। যে নারী পাহাড় সমান বাধার সাথে যুদ্ধ করে সামাজিক স্বীকৃত স্বামীর সংসার করেও নিজের প্রেমিকের জন্য তার প্রেমকে, দেহকে পবিত্র রাখতে পারে, সে তো নারী জাতির মাথার মণি। জানো শিরিন, জানো, এই মুহূর্তে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শোনো শোনো পৃথিবীর নারী জাতি, সব প্রেমিকার দল, তোমরা এসে দেখে যাও, আমার শিরির কাছ থেকে শিখে যাও কি করে প্রেমকে পবিত্র রাখতে হয়, কেমন করে সতীত্ব রক্ষা করতে হয়। চুপ করো সম্রাট, চুপ করো। এমন করে বলো না, আমার কষ্ট হয়। কিসের কষ্ট? তোমার কষ্টে আমার কষ্ট। না শিরিন, আমার এই মুহূর্ত থেকে আমার কোনো কষ্ট নেই। আমি খুশি, আমি অনেক অনেক খুশি। তাই যদি হয়, তাহলে তাহলে তোমার কাছে দুটো জিনিস চাইব। চাও, চাও শিরিন, তুমি আমার কাছে চাও। তুমি আর যা চাইবে আমি তাই দেব। প্রথমত তুমি বিয়ে করবে, দ্বিতীয়ত আমার এই সন্তান পৃথিবীতে না আসা পর্যন্ত তোমার বাড়ির এক কোণায় আমাকে আশ্রয় দেবে। প্রথমটা আমার জন্য, যা আমার একান্তই ব্যক্তিগত। দ্বিতীয়টা তোমার।
যতদিন খুশি এই বাড়িকে তুমি তোমার বাড়ি মনে করেই থাকবে। একটা বই দেখাইলাম ভাই কাঁদেন কেন? আমার মায়ের আঙ্গা বাপের বিয়ে হয়েছে। তাহলে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে বাবা গিয়েছি রে। দেখুন কি কামটা করছে। হ্যাঁ গ্রামের মায়ের দরে শহরে এলাম, এন দিন গেলাম। হাই হাই সিঁড়ি মা সিঁড়ি দাঁড়ান। বাবাজি, ও মুখে ও ডাক মানায় না, তাই যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সোজা বাড়িতে চলে যান। এই সব তুমি কি কইতাছো বাবা? আপনাদের মতো পিতারা মিথ্যে অর্থ আর আভিজাত্যের তর্পে প্রেম ভালোবাসাকে ঘৃণার চোখে দেখে সন্তানদের সুন্দর জীবনটাকে ঠেলে দেয় জ্বলন্ত নরকে। আপনাদের মতো পিতা যাদের ঘরে আছে তাদের ছেলেরা হয় মাতাল, নেশাখোর, জুয়াচোর, খুনি, আর মেয়েরা ঘর পালিয়ে হয় কুলোটা, চরিত্রহীনা, নয়তো বেছে নেয় আত্মহত্যা সহজ পথ। সম্রাট, তোমার বাড়িতে আসছি বইলা যা মুখে আসে তাই বইলা অপমান করতে পারো না। হ্যাঁ চৌধুরী সাহেব, আমার বাড়িতে এসেছেন বলেই এখনো আপনি জীবন্ত দাঁড়িয়ে কথা বলছেন। সিঁড়ি, এরপরেও কি তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ বাবা, স্বামীর ঘরে তো মেয়েদের ঘর। আরে খুব ফালাইয়া স্বামীর ঘর, যে স্বামীর ঘর স্ত্রীর পিতারে সম্মান করতে শেখে নাই, সেই ঘরে তোর থাকার কোনো অধিকার নাই। আমি তোরে এখনই লয়ে যাবো, প্রয়োজনে তোরে আবার বিয়া দেবো। তাছাড়া তুই তো সেদিন বিয়াতে। বলুন, থেমে গেলেন কেন? বলুন। সেদিন বিয়েতে আপনার মেয়ে কবুল বলেনি, বলিয়েছিলেন আপনি অন্য মেয়েকে দিয়ে। কে বলছে এইসব বাজে কথা? বেরিয়ে যান, বেরিয়ে যান, তা না হলে আমার পিস্তলের একটি মাত্র গুলিতে আপনার মাথার খুলি উড়ে যাবে। যান। তুমি না খুব চালাক মানুষ, তোমাকে তোমায় মারলো কেন? চালাক ঠিক কইছা, আমার মতো চালাক শহরে বাদ পায় না, পায় 84 মাপের কিলকুতা। আস্তে আস্তে মাই, হায় রে মাই, কি মাই। আচ্ছা, আমার নামটা জন্য কি? কেন ফেলটু? দেখছ মাইরের চোটের নামও ভুলে গেছি। বুবু জান। কে? আমি সুহাগী, ভাত খাইবা চলো। না, আমার খিদে নেই, যাও। আমাকে চা দেখতে দাও। চা? আরে চা পাইবা কই, আজ তো অমাবস্যা। প্রতি অমাবস্যাতে বাবা আমাকে বুকে আঁকলে রাখতো। আজ কতদিন বাবাকে দেখি না, কতদিন।
ও তুমি যে মায়ের মতো চাচিকে খুন করতে পারে তার পক্ষে পিতাকে খুন করা মোটেই অসম্ভব নয়। এই না বন্দুক, ধর, দূর থেকে গুলি কর আমাকে। আমার রক্ত তোর অপবিত্র দেহে ছিটকে যাবে না। চালা বন্দুক, চালা। বাবা, বাবা আমার কথা শোনো। চুপ! ওই মুখে বাবা ডাকার অধিকার তোর নেই, কারণ আমার বিশ্বাস ছিল আমার রক্ত খুন করতে পারে না। তোমার রক্তের প্রতি তোমার যদি এতই বিশ্বাস, তাহলে দেখো দেখো প্রশ্ন করো, প্রশ্ন করে রক্তকে। এ রক্ত কার? এ রক্ত খুন করতে পারে কিনা? জানি প্রশ্নের উত্তর তোমার কাছে নেই। ও মাই সুইট ভিলেজ। ড্যাডি, আমি গ্রামে যাব। ড্রাইভার, সাভারে চলো। সিঁড়ি সিঁড়ি, এই দেখো, এই দেখো, এই যে বাবুর জন্য কত কিছু এনেছি। এই হচ্ছে পুতুল, এই হচ্ছে নৌকা, এই হচ্ছে আরেকটা পুতুল, আর এই যে এই হচ্ছে টাওয়াল। এইসবের কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল মানে? আরে আমি তো সামান্যই এনেছি, ওর বাবা থাকলে আরো অনেক কিছু নিয়ে আসতো। কেঁদো না সিঁড়ি, তুমি দেখে নিও, একদিন ওর বাবাকে আমি ঠিকই ধরে নিয়ে আসবো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমি কাজলের বন্ধু রিটা। ব্যারিস্টার কোর্স কমপ্লিট করার জন্য লন্ডন গিয়েছিলাম। ও, চিনতে পেরেছি, ব্যারিস্টার রকিব চৌধুরীর মেয়ে। বসো মা, বসো বসো। তা কাজল তো খুনি, পলাতক আসামি। সে জানি। ও, তুমি তো ব্যারিস্টার, তাহলে কেসটা পাবার আশায় এসেছো নিশ্চয়ই। এসেছে এই জন্য যে বাবা সত্য মিথ্যাকে যাচাই না করে একমাত্র সন্তানকে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিতে পারেন, সেই বাবাকে কে না দেখতে চাইবে বলুন? রিটা। চৌধুরী সাহেব, আমি শুধু আপনাকে দেখতেই আসিনি, এসেছি আপনি যাকে খুনি ভেবে ত্যায্যপুত্র করেছেন তাকে সবার সম্মুখে আদালতে নির্দোষ প্রমাণ করতে। ড্যাডি, আমার বর আমি পছন্দ করব। কিন্তু মা, বিয়ের বয়স তো আর বসে থাকে না। পিতা হিসাবে আমার একটা দায়িত্ব আছে। তাছাড়া প্রায় 1 মাস হতে চললো তুই লন্ডন থেকে এসেছিস, কেস ডিল করে তো সময় কাটানো যায়। ড্যাডি, আমি কি করব তা আমাকেই ভাবতে দাও। না মা, মেয়ে না হয়ে তুই যদি ছেলে হতি তাহলে এতটা ভাবতাম না। তাছাড়া বসে থেকেই যদি সময় কাটাবি, তাহলে কি প্রয়োজন ছিল এত টাকা ব্যয় করে ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট না? ড্যাডি, সার্টিফিকেটের কথাই যখন তুলেছ, তবে শোনো, লন্ডন থেকে আমাকে এমন এক মূল্যবান সার্টিফিকেট দিয়েছে যা দেখলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। কোথায় কোথায় সে সার্টিফিকেট? দেখা আমাকে। ক্যান্সার?
আমি কি দেখলাম? এর আগে কেন আমার মরণ হলো না? আমার জীবনে সুখ, শান্তি, আশা, ভরসা, একমাত্র সম্পদ আমার মা মরি, আর মাত্র 2টি মাস বাঁচবে। বড় কোনো দুঃখ আঘাত পেলে সাথে সাথে মারা যাবে। না মা, না, আমি তোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করব না। প্রয়োজন আমার সমস্ত অর্থ ব্যয় করে পৃথিবীর সেরা ডাক্তারকে দিয়ে তোর চিকিৎসা করাবো। কোনো লাভ হবে না ড্যাডি। লন্ডনের সমস্ত ডাক্তার আমার চিকিৎসা করেছে, কোনো ফল হয়নি। আরে প্রেসক্রিপশন লন্ডনের ক্যান্সার গবেষণা কেন্দ্রের সেরা ডাক্তারের ড্যাডি, সেরা ডাক্তার। খোদা, আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছিলাম? তুমি আমাকে এত কেন দিলে মালিক, কেন দিলে? আচ্ছা দোস্ত, ধরো তুমি আমাকে বিয়ে করেছ, আমার সাথে তোমার মিলনই হয়নি, অথচ বিয়ের 6 মাস পর তুমি দেখলে আমি গর্ভবতী। আর কিছুদিন পর আমার একটি সন্তান হলো। তাহলে তুমি আমাকে কি বলবে? বলবো তুমি চরিত্রহীনা, কুলোটা। আমার এই দুর্বিষহ জীবন থেকে তোমাকে বিদায়, তোমাকে বিদায়। পৃথিবীর মানুষ, তোমরা সবাই শোনো, আমি এখন যন্ত্রণা মুক্ত, সকল যন্ত্রণা থেকে মুক্ত। সম্রাট, তুই মাতাল হয়ে গেছিস। হ্যাঁ, আমি মাতাল। সম্রাট, তুই অনেক মদ খেয়েছিস। সম্রাট, তুই কি করছিস? পাগল হয়ে গেছিস? আমি গুলি করিনি সম্রাট, আমি গুলি করিনি। পুলিশ, ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। হবে। কাজল, তোমার সাথে কি আমার কোনো দিনই দেখা হবে না? আমার যে বড় স্বাদ ছিল তোমাকে নির্দোষ প্রমাণ করব। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করো, পূরণ করো। মহিলাকে ডাকবো না? থাক, পিছনে পুলিশ।
মহিলা যদি চোর ভেবে চিৎকার করে তার চেয়ে বাচ্চাটাকে রেখে যায়। মায়ের জাত নিশ্চয়ই বুকে তুলে নেবে, নিশ্চয়ই বুকে তুলে নেবে। কে কে আপনি? কে? মাননীয় আদালত, সমস্ত সাক্ষ্য এই প্রমাণ করেছে যে এই কুখ্যাত সুশিক্ষিত খুনি কাজল শুধু মাতৃতুল্য চাচিকেই খুন করেনি, সে আরো খুন করেছে শিরিনকে। ইওর অনার, মানুষ শিক্ষা গ্রহণ করে জীবনের পঙ্কিলতা ও অন্ধকার দূর করে প্রকৃত মানুষ হতে, আর এই খুনি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে প্রেমের ব্যস্ততা হয়েছে নেশাখোর মাতাল পাষণ্ড খুনি সীমা। তারই উজ্জ্বল প্রমাণ ছবির এই শিশু। সে শিশু এখনো কথা বলতে শিখেনি, বুঝতে শিখেনি, এমনকি শিশুর মুখে এখনো তার মা শুনতে পারেনি মা ডাক। সেই শিশুকে পাষাণ্ড খুনি গলা টিপে হত্যা করে ছুঁড়ে ফেলেছে নোংরা ডাস্টবিনে। অবজেকশন ইওর অনার, আমার বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রবীণ প্রতিপক্ষ তার সুদীর্ঘ বক্তব্যে আমার মক্কেলকে 10 বার খুনি বলে আখ্যায়িত করেছেন। ইওর অনার, আমি প্রথমে অনুরোধ করব আমার মক্কেল যতক্ষণ পর্যন্ত খুনি প্রমাণিত না হবেন ততক্ষণ আমার বিচক্ষণ প্রতিপক্ষ যেন আমার মক্কেলকে পুনরায় খুনি বলে অপবাদ না দেন। প্রসিড অন। মাননীয় আদালত, শিরির সেই গলা টিপে হত্যা করা শিশু সন্তানটিকে আদালতে সবার সম্মুখে হাজির করে আমার আবেদনের যথার্থতা প্রমাণ করতে চাই। মাননীয় আদালত, যে সন্তানটিকে আমার বিজ্ঞ প্রতিপক্ষ পুলিশের ভাষ্যকে পুঁজি করে আমার মক্কেল খুন করেছে বলে সন্দেহ করেছিল, এই সেই নিষ্পাপ শিশু সন্তান যে এখন অক্ষত অবস্থায় সম্পূর্ণ সুস্থ আছে। ছবির সাথে সন্তানের মিল আছে কিনা দেখার অনুরোধ করছি। প্রসিড অন। তাই এই সন্তান হত্যা মামলার অপরাধ থেকে আমার মক্কেলকে অব্যাহতি দেওয়ার জন্য মাননীয় আদালতের নিকট আবেদন জানাচ্ছি। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শিশু সন্তান হত্যা মামলার আসামি মিস্টার কাজল নির্দোষ প্রমাণিত হয়। অপরাধী মিস্টার কাজলকে সেই অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হলো। কি রে মা, এখনো ঘুমোসনি? না ড্যাডি, ঘুম আসছে না। জানিস মা, আদালতে যে খুনি কাজলের মামলাটা চলছে সে মামলায় তোর বয়সে এক মেয়ে ব্যারিস্টার 4 খুনের আসামি কাজলকে একটি খুন থেকে নির্দোষ প্রমাণ করেই ভেবেছে সে জয়ী হয়ে গেছে। আচ্ছা মা, তুই বল, কাজল তো এখনো খালাস পায়নি। 3টি খুনের মামলা এখনো তার মাথার উপর ঝুলছে। কাজলের ফাঁসি হবেই। তোর বাবা কি কোনোদিন কোন মামলায় আজ পর্যন্ত হেরেছে? কিন্তু ড্যাডি, আমার মনে হয় এই মামলায় তুমি হেরে যাবে। মাননীয় আদালত, শিরির মা হত্যার বাদী প্রত্যক্ষদর্শী শিরির বাবা জনাব শরীফ চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বলুন। যা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। তো বই মিথ্যা বলিব না। হুজুর, আমি জানি একমাত্র মায়ের পেটের ভাই বোন ছাড়া চাচাতো ফুফাতো মামাতো খালাতো ভাই বোনের মধ্যে শরীয়ত মোতাবেক বিবাহ জায়েজ আছে। তাই কাজল ও শিরির বিবাহতে আমার কোনো আপত্তি ছিল না। যত আপত্তি ছিল আমার বিবি সাহেবানের। কিন্তু তারপরেও আমি আমার বিবি সাহেবানদের জোর করে রাজি করাই, কারণ কাজল আমার একমাত্র ভাতিজা, বংশ প্রদীপ। কিন্তু হুজুর, তখন কি জানতাম এই প্রদীপ আমার বংশ প্রদীপ নিভাই দিব? এই সেই পাষণ্ড কাজল যার হাতে আমার শিরিরে তুল্লা ডাউনের লেগা মিষ্টির পাতিল হাতে নিয়া নির্লজ্জ শেষার মতো ওই রায়হান চৌধুরীর বাড়িতে গেছিলাম। আরে ওই গেছি না? ক শিগগির ক। না ঠিক আছে,
তোর কিরা লাগে, তোর কসম লাগে, বুকে হাত দিয়া গেছিলাম কিনা কিন্তু কোনো লাভ হয় নাই। ওই রায়হান চৌধুরী আমারে কুত্তার মতো দুধ করে কাঁদাইয়া দিছে। অবজেকশন ইওর অনার, এটা কেচ্ছা বা কান্নাকাটি শোনার স্থান না। কান্দাকাটি যার যায় সে বুঝে। আমার বউ গেছে, আপনার মতো একটা জুয়ান মাইয়া গেছে, জামাইও ক্লিয়ার ও রাস্তা ধরছে, আমি কান্দুন না তুমি আপনি কান্দেন, চিন্তা করছেন হুজুর কি কয়? আমার বাদীর বক্তব্যে প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীকে বাধা না দেওয়ার জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসিদাম কমু? হ্যাঁ বলুন। হুজুর, আমার সিঁড়িরে যখন কাজলের হাতে তুললে দাউনের লেগে বাড়িতে নিয়ে আসছি, অমনি সিঁড়ির মা চিকুন দিয়া কইল, না কাজল আমার পোলা, আমার পেটের পুলার মতন, অন্যকে আমার সিঁড়ির বিয়া হইতে পারে না, আমি হইতে দিব না। বাস অমনি কাজল কোমর থেকে পিস্তল বাইক কইরা ঠাস কইরা আমার দেবীর সাথে গুলি কইরা দিল। না, মিথ্যে কথা, মিথ্যে কথা। এইখানেই শেষ না, এর কিছুদিন পরেই শুনি এই খবিস আমার চোখের মনি সিঁড়িরেও খুন করছে, আমার বংশ ধ্বংস করছে, আমি এখন একজন বংশহীন মানুষ। হুজুর, আরে মানুষের ভিটায় তো ঘুঘু চড়ে, আর আমার ভিটায় ঘুঘু চড়া তো দূরের কথা, কুত্তাও হাগবে না। আমি আর উচিত বিচার চাই হুজুর, ওই কাজলের ফাঁসি চাই। আপনার আর কোনো বক্তব্য না থাকলে আপনি আসতে পারেন। যে আপনি আসতে পারেন। ও যে ইওর অনার, মিস্টার শরীফ চৌধুরী বলেছেন আমার মক্কেল তার স্ত্রীকে কোমর থেকে পিস্তল বের করে ঠাস করে গুলি করে হত্যা করেছে। সেহেতু আমার প্রশ্ন, সিঁড়ির নিহত মায়ের পেট থেকে সেই গুলিটি কোথায় হাওয়া হয়ে গেল? যেহেতু ডাক্তারের ময়না তদন্তের রিপোর্টে সিঁড়ির মায়ের পৃষ্ঠদেশ ভেদ করে গুলিটি বেরিয়ে যাওয়ার কোনো ক্ষতস্থান খুঁজে পাওয়া যায়নি, এমনকি গুলিটিও পেটের অভ্যন্তরে পাওয়া যায়নি। মাননীয় আদালত, সিঁড়ির মা হত্যা মামলার তদন্তকারী অফিসার শরাফত সাহেবকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস্টার শরাফত, আপনি সুরখালে উল্লেখ করেছেন সিঁড়ির মা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, কিন্তু ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে সিঁড়ির মা ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। এক্ষেত্রে আপনি কি মনে করেন পিস্তলের গুলিতে নিহত হওয়ার রিপোর্টটি সত্য, নাকি ডাক্তারের ময়নাতদন্তের রিপোর্টটি সত্য? ডাক্তারের রিপোর্টই সত্য। মাননীয় আদালত, উত্তরটি নোট করার জন্য অনুরোধ করছি। তাহলে আপনি কেন লিখেছেন গুলিবিদ্ধ হয়ে সিঁড়ির মা নিহত হয়েছেন? দেখুন, আমি যখন সুরতহাল রিপোর্টে লিখেছি তখন উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষী সিঁড়ির বাবা ও সেই বাড়ির চাকর রহিম মিয়ার জবানবন্দি, সেই সাথে গ্রামবাসীর গুলিবিদ্ধ হয়ে সিঁড়ির মা নিহত হওয়ার সাক্ষী প্রমাণের ভিত্তিতে সুরতহাল রিপোর্টটি তৈরি করেছি। ধন্যবাদ, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। এবার এই মামলার সাক্ষী রহিম মিয়াকে কিছু প্রশ্ন করার জন্য আদালতের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা রহিম মিয়া, আপনি বলেছেন কাজল তার চাচিকে খুন করেছে, আপনি তা দেখেছেন? হ্যাঁ দেখছি। কাজল যখন সিঁড়ির মাকে গুলি করে খুন করে তখন সেখানে আর কে কে ছিল? আমি, শিরিন আপা, আমার হুজুর আর ওই খুন কাজল। আমি যদি বলি কাজল খুন করেনি, আপনি সিঁড়ির মাকে খুন করেছেন, আপনি খুনি। এইটা কি কোন? আমার নবীন প্রতিপক্ষ আমার সাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মাননীয় আদালত, ডাক্তারের তদন্তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে পিস্তলের গুলিতে নয় ধারালো অস্ত্রের আঘাতে সিঁড়ির মা খুন হয়েছে, কিন্তু রহিম মিয়ার বক্তব্যে পাওয়া যায় ঘটনাস্থলে সিঁড়ির বাবা শরীফ চৌধুরী, সিঁড়ি ও কাজল ব্যতীত একমাত্র চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল এই খুনি রহিম মিয়া, যে নাকি অদৃশ্য শক্তির অর্থের লোভে ধারালো অস্ত্র বহন করে সিঁড়ির মাকে খুন করেছে। আমি খুনি না। না, আপনি খুন করেছেন, আপনি খুনি, আপনার ফাঁসি হবে। আমি খুনি না, আমি খুন করি নাই। তাহলে
করে আপনার কোনো শাস্তি হবে না। হুজুর, আমি আর কিছু গোপন করুন না, আমি সব কইয়া দিব। ওই হুজুরের হুকুমে লালু বলু বললাম দিয়া কাজল ভাইরে খুন করতে যায়। সিরিয়া বাতা দেখা কাজল ভাইরে লাথি মারে, কাজল ভাই মাটিতে পইরা যায়, আর বললাম গিয়া বেগম আমার পেটে বিন্দে। অমনি কাজল ভাই পিস্তল বাইর কইরা ওই লালু বলুর পিছনে ছুইটা যায়। আরে না রে ভাই, যাই না। ধন্যবাদ মাননীয় আদালত। শিরির মায়ের খুনের মামলা থেকে আসামি কাজলকে অব্যাহতি দিয়ে প্রকৃত খুনি শরীফ চৌধুরী, লালু ও ভুলুকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিয়ে আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো। ডাক্তার সাহেব, নিরাশ হবেন না, আমরা চেষ্টা কোনো ত্রুটি করছি না। তাছাড়া সম্রাট আমার বন্ধু, জ্ঞান ফিরলে জবানবন্দি রেকর্ড করে পাঠিয়ে দেব। আপনার প্রয়োজন থাকলে যেতে পারেন। থ্যাংক ইউ। এখন কেমন লাগছে দোস্ত? জানিস, যে তোকে গুলি করেছে কোর্টে আজ তার বিচার হচ্ছে। তাছাড়া সে ভাবির পূর্ব প্রেমিক। মাননীয় আদালত, পরপর দুটি খুনের মামলায় কাজল নির্দোষ প্রমাণিত হলেও শিরি ও সম্রাটের খুনের অপরাধে কাজল অপরাধী। তাই আমি বলবো কাজল প্রকৃত খুনি। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল খুনি প্রমাণিত না হতেই আমার বিজ্ঞ প্রবীণ প্রতিপক্ষ বারবার আমার মক্কেলকে খুনি বলে হেয় প্রতিপন্ন করছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে মানুষ দিন দিন যত বৃদ্ধ হয় ততই তার জ্ঞান শক্তি লোপ পায়? অবজেকশন ইওর অনার। আমার নবীন প্রতিপক্ষ বারবার আমার আত্মসম্মানে আঘাত এনে আদালতে সবার সামনে আমার সম্মান ক্ষুণ্ণ করায়। মাননীয় আদালতের নিকট আমার নবীন প্রতিপক্ষের উপর মানহানি করার অপরাধে বিচার প্রার্থনা করে নালিশ জানাচ্ছি। নালিশ মঞ্জুর করা হলো। ইওর অনার, আমার বক্তব্য যে সম্পূর্ণ নির্ভুল তা যদি আমি এই মুহূর্তে আদালতের সবার সম্মুখে যথাযথ প্রমাণ করতে পারি, তাহলে মাননীয় আদালত নিশ্চয়ই আমার উপর আরোপিত আমার প্রবীণ প্রতিপক্ষের নালিশ খারিজ করে দেবেন। প্রসিড অন। মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষকে জিজ্ঞাসা করে দেখুন, উনি একজন কৃষকের ঘরের ব্যারিস্টার, আর আমি ব্যারিস্টারের ঘরের ব্যারিস্টার। মা তুই? চেয়ে দেখুন মাননীয় আদালত, আমার প্রবীণ প্রতিপক্ষ একজন বিজ্ঞ আইনজীবী হয়ে ভুলেই গেছেন যে এটা আদালত, আর আদালতে পিতা পুত্র বাপ বেটির পরিচয় দেওয়া নিষেধ। তা সত্ত্বেও আমার প্রবীণ প্রতিপক্ষ আমাকে মেয়ে বলে পরিচয় দিয়ে পিতৃত্বের দাবি তুলে এই মামলায় জয়ী হতে চাচ্ছেন। এতে করে কি এই প্রমাণিত হয় না যে আমার প্রবীণ প্রতিপক্ষের জ্ঞানশক্তি বয়সের ভারে দিনে দিনে লোপ পেয়েছে? আসামি পক্ষের আইনজীবীর যুক্তি সাপেক্ষে প্রবীণ আইনজীবীর নালিশ খারিজ করে দেওয়া হলো। ইওর অনার, পুলিশ রিপোর্টে উল্লেখ রয়েছে সম্রাটের বাড়ির সম্মুখে পথের ওপর যে রক্তের আলামত পাওয়া গেছে সেই রক্ত ডাক্তারি পরীক্ষায় শিরির বলে প্রমাণিত হয়েছে। মাননীয় আদালত, এতে কি এই প্রমাণিত হয় না যে কাজল শিরিকে খুন করে লাশ গুম করে ফেলেছে? অর্ডার, অর্ডার। কিছুক্ষণ পূর্বেও আমার প্রতিপক্ষ আইনজীবী যাকে খুন করে কাজল গুম করে ফেলেছে বলে সন্দেহ করে ফাঁসির মঞ্চে পাঠাতে চেয়েছিলেন, সেই মৃত শিরি জীবন্ত অবস্থায় আদালতের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাই শিরির জবানবন্দি শোনার জন্য আদালতের নিকট আবেদন জানাচ্ছি। অনুমতি দেওয়া গেল। মাননীয় আদালত, ঘটনার সে রাতে সম্রাট নেশা করে বাড়িতে ফেরে আমার শিশু সন্তানকে হত্যা করতে গেলে আমি বাধা দিই। অবজেকশনের অনার, পৃথিবীর কোন শিক্ষিত পিতাই নিজের সন্তানকে হত্যা করতে পারে না। ইওর অনার। পারে,
পারে মাননীয় আদালত, কারণ ওই সন্তানের জন্মদাতা পিতা হলো আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই গাজর। অর্ডার, অর্ডার। হ্যাঁ মাননীয় আদালত, সম্রাটের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু তাতে আমার কবুল ছিল না। বাবার আক্রোশ থেকে কাজলও আমাকে নিরাপদে থাকার জন্য সম্রাটের ঘরে গিয়ে উঠি। মাননীয় আদালত, শিরিনের সুদীর্ঘ বক্তব্যে প্রমাণিত হয় না যে কাজল নির্দোষ। তার কথা সত্যতা প্রমাণের জন্য সম্রাটের জবানবন্দির প্রয়োজন আছে বলে আমি মনে করি। জবানবন্দি এসে গেছে মাননীয় আদালত। মাননীয় আদালত, 1:30:45 আহত সম্রাট বিনা জবানবন্দিতে হাসপাতালে শ্বাস নিঃশ্বাস রেখেছেন। মা, কি হলো মা? বড় সাধ ছিল তোমাকে মুক্ত করে শিরির হাতে উঠিয়ে দেব, সে বুঝি আর হলো না। তবে তবে একটা জিনিস দিতে পারবো, তোমাদের বুকের ধন, প্রেমের স্মৃতিকে তোমাদের হাতে উঠিয়ে দিতে পারবো। ঝর্ণা, 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 মনি, আমার চোখের মনি। জজ সাহেব, আমি কাজলকে খুন করতে গিয়ে নিজের পিস্তলের গুলিতে নিজে আহত হয়েছি। আমি জিতে গেছি ড্যাডি, আমি জিতে গেছি। কাজল সম্পূর্ণ নির্দোষ। আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হলো। ডাক্তার, পুলিশ সবাই মনে করেছিল আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি। দোস্ত, তোমাদের দুজনকে একসঙ্গে দেখবো বলে মরার ভান করেছিলাম। পায়ের শব্দে যখন বুঝতে পেলাম ডাক্তার, পুলিশ সবাই চলে গেছে, তখন চুপি চুপি অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে এলাম। আমার যে বড় শখ ছিল এই হাত দিয়ে তোমাদের দুজনের হাতকে এক করে দেব। তোমার কাছে আমার অনুরোধ, আমার একটাই অনুরোধ, শিরির হাতটা আমার হাতে উঠিয়ে দাও। দাও দাও দোস্ত, দাও দাও। এই হাতের মেহেদি অনেক আগে মুছে গেছে, তাই আমার এই বুকের রক্ত দিয়ে তোমাদের দুটি হাতকে মেহেদির রঙে রাঙিয়ে দিলা।